নমস্কার, বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত। আমরা যারা এই রাজ্যে সুশাসন চেয়েছিলাম, আমরা যারা চেয়েছিলাম সিন্ডিকেট রাজ বন্ধ হোক, তোলাবাজি বন্ধ হোক, বাংলায় শিল্প আসুক, আজ তাদের মাথা হেঁট হয়ে যাওয়ার মতো কিছু খবর সামনে আসছে। খবরটা অত্যন্ত উদ্বেগের। গত 11ই জুলাই কলকাতার একটি নামী ইংরাজি দৈনিকের প্রথম পাতায় একটা ছবি আর খবর প্রকাশিত হয়েছে। ছবিটা কি জানেন? একটা গির্জা, আর সেই গির্জার চূড়ায় উঠে এক ব্যক্তি তার মাথার উপর থাকা পুরুষ চিহ্নটা ভাঙার চেষ্টা করছে, আর নিচে দাঁড়িয়ে থাকা জনতা তারা প্রতিবাদ করা তো দূরহস্ত, মোবাইল বের করে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। যে সনাতন ধর্মের মূল কথা হলো পরধর্মের সম্প্রীতি, সেই সনাতন ধর্মের নাম করে গেরুয়া উত্তরীয় গলায় দিয়ে এই উগ্রতা। আজ বাংলার কণ্ঠ থেকে সোজা সাপটা প্রশ্ন তুলতে আমি বাধ্য হচ্ছি, এরা কারা? এরা কোথাকার হিন্দু? শুধু সুভাষগ্রাম নয়, গত 15 থেকে 16 দিনে মেদিনীপুর থেকে বর্ধমান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই ধরনের অভিযোগ আসছে। খ্রিস্টান সম্প্রদায়ের কোনো সামাজিক অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানে গিয়ে একদল যুবক তাণ্ডব চালাচ্ছে। তারা নিজেদের নাম দিচ্ছে কোনো হিন্দু জাগরণ সেনা বা এই জাতীয় কিছু। তাদের দাবি কি? না, সেখানে নাকি ধর্মান্তকরণ করা হচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আপনাদের কাছে ধর্মান্তকরণের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তবে আপনারা আইন হাতে তুলে নেওয়ার কে? দেশে কি আইন আদালত নেই? রাজ্যে কি পুলিশ প্রশাসন নেই? আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকলে সোজা স্থানীয় থানায় যান, প্রশাসনকে জানান, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু তা না করে আপনারা দলবল নিয়ে গিয়ে একটা ধর্মীয় স্থানে ভাঙচুর চালাবেন, কুরুশ চিহ্ন ভেঙে বীরত্ব দেখাবেন। এটা বীরত্ব নয়, এটা চরম কাপুরুষতা। ভেবে দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বিশ্বের দরবারে যান, অস্ট্রেলিয়া যান, নিউজিল্যান্ড যান, তখন যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ধরনের ছবি ফলাও করে প্রচার করে, তবে ভারতের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে? জর্জ সোরস বা তার যে আন্তর্জাতিক ইকোসিস্টেম, যারা 24 ঘন্টা ভারতের বদনাম করার জন্য ওত পেতে বসে আছে, তারা যখন এই ছবিগুলো দেখিয়ে বলবে যে ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে, সংখ্যালঘুরা নিরাপদ নয়, তখন দেশের সরকার কি জবাব দেবে? আপনার কি দেশের সম্মান এভাবে আন্তর্জাতিক মহলে ধুলোয় মিশিয়ে দিতে চান? পশ্চিমবঙ্গে আজ নতুন সরকার এসেছে। মানুষ বিপুল ভোটে 2/3 মেজরিটি দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। কেন এনেছে? কারণ মানুষ একটা হৃদয়ের পরিবর্তন চেয়েছিল। মানুষ চেয়েছিল এই রাজ্যে শান্তিতে ব্যবসা করা হোক, কাটমানি বন্ধ হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি একই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তিনি এই রাজ্যের জন্য ভূতের মতো খাটছেন। তার সদিচ্ছা নিয়ে, তার পরিশ্রম নিয়ে বাংলার কণ্ঠের কোনো প্রশ্ন নেই। তিনি দিনরাত এক করে দিচ্ছেন যাতে বাংলায় দেশি বিদেশি বিনিয়োগ আসে। বড় বড় শিল্পপতিরা বাংলায় ডেস্টিনেশন বেঙ্গল গড়ে তোলেন। আমরা সাধারণ মানুষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে জানেন? একটা প্রবাদ আছে না, দুগ্ধ পাত্রে গোছনা। শুভেন্দুবাবু যখন রাজ্যটাকে সাজানোর জন্য এত পরিশ্রম করছেন, তখন দলের ভিতরে থাকা কিছু অতি উৎসাহী উগ্র এলিমেন্ট এই ধরনের নোংরামি করে পুরো সরকারের মুখে কালি লেপে দিচ্ছে। এই ধরনের ঘটনা যদি অঙ্কুরে বিনষ্ট করা না হয়, তবে কিন্তু এই সরকারের সমস্ত ভালো কাজ ভেস্তে যাবে। যেহেতু বিজেপি এখন রাজ্যের শাসক দল, তাই তাদের দায়িত্ব অনেক বেশি। সৌমিকবাবু নিজে বলছেন এটা পশ্চিমবঙ্গ সরকার, এটা শুধুই বিজেপি সরকার নয়। তাই সমর্থকদের আবেগকে, উগ্রতাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদেরই নিতেই হবে। এবার আসি আরো একটা বিস্ফোরক এবং লজ্জাজনক বিষয়ে। শুধু ধর্মীয় উগ্রতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখন খবর আসছে যে বিজেপির কিছু স্থানীয় উঠতি নেতা ও কর্মী নাকি ব্যবসায়ীদের কাছে গিয়ে প্রোটেকশন মানি বা তোলা দাবি করছে। আমি রাজ্য বিজেপি নেতৃত্বকে হাত জোর করে বলছি, লাগাম পরান আপনাদের এই বীর পুরুষদের উপর। মানুষ তৃণমূল কংগ্রেসকে কেন ঢাকি সহ বিসর্জন দিয়েছিল? কারণ তাদের সিন্ডিকেট রাজ, তাদের তোলাবাজি, তাদের কাটমানি খাওয়া মানুষ আর সহ্য করতে পারছিল না। মানুষ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আপনাদের উপর ভরসা করেছে। আর আপনারা ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মধ্যে আপনাদের কিছু লোক যদি আবার ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা তুলতে যায়, তবে তৃণমূলের সঙ্গে আপনাদের তফাৎটা কোথায় রইল? শুধুমাত্র কপালে একটা গেরুয়া তিলক কেটে, গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে আর মুখে জোরে জোরে জয় শ্রীরাম বা ভারত মাতা কি জয় বললেই কিন্তু 7 খুন মাফ হয়ে যায় না। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের নাম নিয়ে আপনারা জয় শ্রীরাম বলবেন,
100 বার বলবেন, ভারত মাতা কি জয় বলবেন 1000 বার বলবেন, কিন্তু রামচন্দ্রের নাম মুখে নিয়ে যদি কোনো ব্যবসায়ী রুজি রোজগারে হাত দেন, যদি তুলাবাজি করেন, তবে কিন্তু বাংলার মানুষ আপনাদেরও রেয়াত করবে না। যে সংবাদ মাধ্যমের সঙ্গে এখন আপনাদের মধুচন্দ্রিমা চলছে, তারা কিন্তু তথ্য প্রমাণ পেলেই এই তুলাবাজির খবর ফলাও করে ছাপতে শুরু করবে, আর তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে বেশি সময় লাগবে না। তাই এখন থেকেই সতর্ক হন, এখনই নিজেদের দলের ভেতরের আবর্জনা পরিষ্কার করুন। ভোটের সময় শুভেন্দুবাবু একটা স্লোগান দিয়েছিলেন, জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। হ্যাঁ, বাংলার হিন্দুরা সেই ডাকে সাড়া দিয়েছে। সুমন চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ সাংবাদিকরা যতই বলুন যে এই জয় শুধুমাত্র প্রতিষ্ঠান বিরোধিতার ফসল, আমি হয়তো তা মানি না। এই জয় ছিল স্পষ্ট হিন্দু কনসলিডেশন ফসল। মুর্শিদাবাদ জেলা থেকে বিজেপি 7টা আসন পাচ্ছে। রেজিনগরে গিয়ে শুভেন্দুবাবু বুক ঠুকে বলে এসেছিলেন যে রেজিনগরকে ফলতা বানাবো, ভোটটা দিন, বাংলার মানুষ ভোট দিয়েছে। 208টা থেকে 209টা আসন নিয়ে আপনারা আজ ক্ষমতায়। কিন্তু যে হিন্দুরা আপনাদের দুহাত উজাড় করে ভোট দিল সুশাসনের আশায়, তাদের প্রতি আপনাদের কি কোনো দায়িত্ব নেই? তারা কি এই গির্জা ভাঙার জন্য ভোট দিয়েছিল? তারা কি আপনাদের লোকেদের তুলাবাজি করার লাইসেন্স দেওয়ার জন্য ভোট দিয়েছিল? একেবারেই না। তারা চেয়েছিল আইন শৃঙ্খলার উন্নতি, সিন্ডিকেট রাজের অবসান এবং চাকরি শিল্পের পরিবেশ। তাই ভোটারদের সেই আবেগকে মর্যাদা দিন, উগ্রতাকে নয়। এর মধ্যে তৃণমূলের 3জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন এবং পুনরায় রাজ্যসভায় যাচ্ছেন। সংসদীয় গণতন্ত্রে সংখ্যার খাতিরে দলবদল হতেই পারে, দস্যু রত্নাকার বাল্মীকি হতেই পারেন, তাদের সুযোগ দেওয়া হোক। কিন্তু রাজনীতির এই সংখ্যার খেলার চেয়েও বড় খেলা হলো মানুষের উপর বিশ্বাস ধরে রাখা। বিশ্বাস একবার হারালে তা আর ফিরে পাওয়া যায় না। সুশাসনের কথা যখন উঠছেই, তখন রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা ভয়ঙ্কর ও অদ্ভুত পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরা দরকার। রাজ্যে 4331টি এমন স্কুল আছে যেখানে একজনও ছাত্রছাত্রী নেই, কিন্তু সেখানে শিক্ষক আছেন প্রায় 19,000 জন। অর্থাৎ ছাত্র শূন্য স্কুলের শিক্ষকেরা মাসের পর মাস মাইনে নিচ্ছেন কোনো কাজ ছাড়াই। আবার উল্টো দিকে রাজ্যে 6,771টি এমন স্কুল আছে যেখানে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু পুরো স্কুল সামলানোর জন্য শিক্ষক আছেন মাত্র একজন। কি অদ্ভুত আর হাস্যকর এই শিক্ষা পরিকাঠামো! নতুন সরকারকে যদি বাংলায় সত্যি পরিবর্তন আনতে হয়, তবে এই শিক্ষা ব্যবস্থার খুলন চালন বদলে ফেলতে হবে। যেখানে ছাত্র নেই সেখান থেকে উদ্বৃত্ত শিক্ষকদের তুলে এনে যেখানে শিক্ষকের অভাব সেখানে নিয়োগ করতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ করতে হবে। সাধারণ মানুষ সরকারের কাছে এই ধরনের প্রশাসনিক সংস্কারই আশা করে। আজকের এই দীর্ঘ বিশ্লেষণের শেষে আমি এটুকুই বলবো, আমরা যারা এই রাজ্যের ভালো চাই, আমরা যারা চাই ঈশ্বর পরিত্যক্ত এই বঙ্গদেশে এবার উন্নয়নের অমৃত কুম্ভ থেকে জিডিপির বর্ষণ হোক, তারা কিন্তু এই ধরনের নেতিবাচক খবর দেখে অত্যন্ত হতোদ্যম হয়ে পড়ছে। শুভেন্দুবাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বিখ্যাত স্লোগানটা ধার করে প্রশাসনকে বলছেন, ডু ইট নাও, যা যা করার এখনই কর। তিনি রেজিনগরে গিয়ে বলছেন, আসুন সবাই মিলে উন্নয়নের যজ্ঞে সামিল হই। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য রাজ্য নিজস্ব হেলথ স্কিম আনবে। সূর্যপুর ফাঁড়ির উদ্বোধন হচ্ছে, বারুইপুরে সেই হতভাগ্য তরুণের বাড়িতে গিয়ে চাকরি দেওয়া হচ্ছে। এই সবকটি পদক্ষেপই অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু একদিকে যখন সরকার রাজ্যকে 50 বছরের আবর্জনা মুক্ত করে উন্নয়নের সড়কে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তখন দলের ভেতরের কিছু মানুষের আইন হাতে তুলে নেওয়া আর তোলাবাজির অভিযোগ সেই পুরো চেষ্টায় জল ঢেলে দিচ্ছে। তাই বাংলার কণ্ঠ থেকে আজ আমি স্পষ্ট ভাষায় রাজ্য বিজেপি নেতৃত্বকে সতর্ক করছি, অল ইজ ওয়েল, অল ইজ গুড। এই পরিবেশ কিন্তু বেশি দিন থাকবে না যদি না আপনারা আপনাদের এই উগ্র ও লোভী কর্মীদের এখনই খাঁচায় না পড়েন। আইন নিজের হাতে নেওয়ার অধিকার এই রাজ্যে কারণ নেই, সে তিনি যে রঙেরই উত্তরীয় গলায় দিন না কেন। প্রশাসনকে নিজের কাজ করতে দিন, আর আপনারা দলটাকে সংযত করুন। তবেই বাংলার মঙ্গল, তবে এই সরকারের মঙ্গল। আপনারা কি মনে করেন? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান, আর দেখতে থাকুন সবার প্রিয় বাংলার কণ্ঠ। নমস্কার।